পিবিএস মার্কেটসের এই সপ্তাহে পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি আপনাদের সুপরিচিত একজন বাজার বিশ্লেষক জনাব NM আল হোসেন। তিনি অ্যানালিস্টের রোল থেকে তিনি সম্প্রতি মডার্ন সিকিউরিটিজের সিইও হিসেবে শিফট করেছেন। তো আমরা আসলে একজন অ্যানালিস্টের পার্সপেক্টিভ থেকে বাজারকে তিনি কিভাবে দেখছেন সেটা যেমন জানবো, ওভারঅল মার্কেট সিচুয়েশন ফ্রম ব্রোকারেজ পার্সপেক্টিভ এটাও এখন তার কাছ থেকে শুনবো। হোসেন ভাই, স্বাগতম। থ্যাংক ইউ বাবু ভাই। হোসেন ভাই, জানুয়ারি মাসে মোটামুটি একটা বলা যায় যে একটা বড় ধরনেরই ফল হয়েছে ট্রেজারির যে আপনার ইল্ডে। বেশ, আমি দেখলাম যে প্রায় 80 বেসিস পয়েন্ট লাস্ট এই কয়েক মাসের মধ্যে কমে গেল। তো আসলে স্টকে যেটা হয় সাধারণত ইল্ড কমলে স্টকে আপনার একটা স্ট্রেংথ বাড়ে। এই স্ট্রেংথটা কিন্তু আমরা আসলে ঢাকা বা চিটাগং স্টকে দেখতে পেলাম না আর কি। এমনটা কেন হয়েছে? এই ক্ষেত্রে আমি একটু ডিসএগ্রি করি। ডিসএগ্রিটা হচ্ছে যে মার্কেট কিন্তু অলরেডি ট্রেজারি ইল্ডের ফলের যে ইন্ডিকেশন বা যেটা রিয়েলাইজেশনটা হয়েছে জানুয়ারি মাসে, মার্কেট কিন্তু এর আগে কিন্তু সেই জিনিসটা অলরেডি রিফ্লেক্টেড। বিকজ মার্কেট আমরা জুন মাসে ফার্স্ট একটা বটম করতে দেখছি, যেটা 5000 লেভেল ছিল। এরপরে অগাস্টের পরে 6200 উঠার পরে আবার 4900 সামথিং এই লেভেলটাতে এসে আবার একটা বটম করে। সো বটম থেকে কিন্তু মার্কেট এখনো উপরে, হ্যাঁ, কিছুটা উপরে, বলবো না যে অনেক বেশি উপরে, কিন্তু ওই রিফ্লেকশনটা কিন্তু অলরেডি মার্কেটে আছে। হ্যাঁ, মানে মার্কেট অলরেডি আগের থেকে ওই প্রাইসিংটা কিন্তু আগেই করেছে। আমি যদি বলি ফেয়ারলি, যদি বলি এই ধরনের সিনারিওগুলো আমরা হিস্ট্রিতে অনেকগুলো দেখেছি। হ্যাঁ, যেমন ইকোনমিক যে এখন কন্ডিশন, সেই কন্ডিশনগুলো 90s-এ অনেকটা সিমিলার ছিল। 90s-এ বাংলাদেশের 90s-এর যে সিনারিওটা ছিল সেরকম কন্ডিশন ছিল। 96-এ একটা বাবল হয়েছে, যেটা আমরা সবাই জানি। তো সেই বাবলটা আলটিমেটলি বার্স্ট হওয়ার পর 1999-এ মার্কেট বটম আউট করে আলটিমেটলি। সো বাট আপনি যদি ইকোনমিক ডেটাগুলো দেখেন, জিডিপি গ্রোথ, ইনফ্লেশন, মেজর যে ডেটাগুলা ওই সময়ে, সেটার আমরা আলটিমেট বটম দেখি 2000 আর 2001-এ। সো মার্কেট অলমোস্ট 1.5 years এগো কিন্তু মার্কেট বটম করে। সো মার্কেট অলওয়েজ লিডিং ইন্ডিকেটর। মার্কেট বটম করবে, মার্কেট মানি মার্কেটের যে সিচুয়েশনটা সেটা আরও মানে আগের থেকে রিফ্লেক্ট করবে। আমি একটু এলিভেট করি। দেখেন, জুন মাসে যে বটমটা করছে বাংলাদেশ মার্কেটে, সেইটার জাস্ট ইমিডিয়েট আগের মাসে আমরা একটা ডেটা পাই, সেটা হচ্ছে গিয়ে M2 গ্রোথ। হ্যাঁ, মানি মার্কেটে M2 গ্রোথ, যেটা হচ্ছে গিয়ে আমাদের হোল মার্কেটে যে কি পরিমাণ মানি ব্যাংকিং সিস্টেমে আছে, হ্যাঁ, যেটা সাইজ কারেন্টলি 20 লাখ কোটি টাকার কাছাকাছি। সো M2 গ্রোথ যখন আমরা কাউন্ট করি, আমরা মে মাসে দেখি হচ্ছে গিয়ে 7.7%। আমি যতদিন ধরে অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, এই ধরনের লোয়ার ডিজিট গ্রোথ আমি কখনো দেখি নাই। সো দ্যাট ওয়াজ দ্য বটম বেসিক্যালি ফর দ্য টাইম বিং। ওখান থেকে কিন্তু মার্কেট আলটিমেটলি বাউন্স ব্যাক করছে। হ্যাঁ, সো মার্কেট অ্যাগেইন এখানে কিন্তু লিডিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করছে। এখন কথা হচ্ছে কি, মে মাসের ডেটা কিন্তু আমি মে মাসে পাই নাই। মে মাসের ডেটা আমি পাইছি সেপ্টেম্বর মাসে বা অগাস্ট মাসে। সো ওটা যখন রিয়েলাইজ করছে মার্কেট, কিন্তু এরপরে আবার ফার্দার একটা প্রাইস মুভমেন্ট করছে। হ্যাঁ, অ্যাগেইন আবার দেখেন নভেম্বর মাসে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা ছাপানো হয়েছে 22,000 কোটি টাকার মতো, সামথিং লাইক দিস। ডিসেম্বর এন্ডেও কিছু আমরা দেখেছি 10-11,000 কোটি টাকা স্পেশালি ইসলামী ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। এখন ওগুলোর রিফ্লেকশন কিন্তু মার্কেটে আছে অলরেডি। মার্কেটে কিন্তু প্রাইসড ইন। ইভেন 4900 থেকে 5400 পর্যন্ত যে মুভমেন্টটা হয়েছে রিসেন্ট টাইমে, সেটা আমি বলবো যে দ্যাট ইজ দ্য রিজন অফ দ্য মানি সাপ্লাই। হ্যাঁ, একটা মেজর পার্ট। আর একটা পার্ট ছিল যে আইসিবিকে টাকা দেওয়া হবে, সেটার একটা এক্সপেকটেশন ছিল। সো মোরলেস আমি এভাবে জিনিসটা দেখি আর কি। আচ্ছা, আমার যে ইয়েটা ছিল যে আপনার বাড়ছে, কিন্তু আসলে সেল অফটাও মানে আপনার বিং ফলোড। ট্রু। এখন যেটা দেখা যাচ্ছে যে লং টার্ম গ্রোথ এক্সপেকটেশন, লং টার্ম ইনফ্লেশন এক্সপেকটেশন, ইন্টারেস্ট এক্সপেকটেশন, এগুলো মার্কেট এখনো পর্যন্ত
নতুন করে ক্যালকুলেশন করতেছে বা একটা এক্সপেকটেশন ডেভেলপ করার চেষ্টা করতেছে। মার্কেট কাইন্ড অফ একটু কনফিউজড। হ্যাঁ, আমি বলবো দ্যাটস ওয়াই হচ্ছে কি এখানে বুল অ্যান্ড বিয়ার ব্যাটেল, যেটা মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে ইস্যুটা, সেটা আমরা দেখতেছি যে অনেকটা নালিফাইড, অফসেটিং। হ্যাঁ, সো ওইটার কারণে মার্কেট আমরা বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল সাইডওয়েজ মুভমেন্ট করছে। সো একটাই, যেমন যে ট্রেজারি কথা বললেন, যে ট্রেজারি 80 বেসিস পয়েন্ট বা বিপস আমরা কমতে দেখছি, এটার অ্যানাদার আরেকটা, যদি মানি মার্কেট সেগমেন্ট থেকে আমরা চিন্তা করি, যে টাকাগুলো ইসলামী বা ডেট ড্রিভেন যে বা এনপিএল ড্রিভেন যেসব ব্যাঙ্কগুলোর থেকে আলটিমেটলি যেগুলো একটু লিকুইডিটি বেস বা বেটার গভর্ন যে ব্যাঙ্কগুলো, যেটা সেই ব্যাঙ্কগুলোতে টাকাগুলো গিয়েছিল, তো ইনিশিয়ালি এগুলো কিন্তু হট মানি। হ্যাঁ, হঠাৎ করে টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ইনজেকশন হয়েছে। সেই টাকাগুলো দিয়ে ইনিশিয়ালি ওই ব্যাংকের যারা লিকুইড ব্যাংক তারা ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করেছে। ট্রেজারি মিনস ওরা বিলে ছিল, দেখেন রেপো রেট 10%, ট্রেজারি বিলের রেট ছিল 12%-এর কাছাকাছি। সো এখানে একটা আরবিট্রেজ অপরচুনিটি ব্যাঙ্কগুলো পেয়েছে। হ্যাঁ, সো ওই জিনিসটাকে তারা করার চেষ্টা করছে। এখন যেহেতু নভেম্বর মাসে নতুন করে টাকা দেওয়া হয়েছে, তার মানে লিকুইডিটি স্টিল দেয়ার মার্কেটে। তো ওই টাকাগুলো এখন তাহলে কি ট্রেজারি বিলে থাকবে না আগে বন্ডে যাবে? সো আমরা গত অকশনে দেখেছি যে এগুলো আসলে আলটিমেটলি বন্ডে শিফট হচ্ছে। সো শর্ট টার্ম থেকে লং টার্ম বন্ডে যাচ্ছে, আরবিট্রেজ অপরচুনিটিটা কমে যাচ্ছে। হ্যাঁ, টিবিলে আরবিট্রেজ অপরচুনিটি চলে যাওয়াতে বা কমে যাচ্ছে দেখে আসলে লং টার্ম বন্ডে শিফটিং হচ্ছে। সো এইটা খুব বেশি দূর যে যাইতে পারবে এটা আমার কাছে মনে হয় না। অ্যানাদার একটা ফ্যাক্টর যে এটা সিগন্যাল হিসেবে আমি নেই যে ইনভেস্টরদের একটা এক্সপেকটেশন হচ্ছে গিয়ে ইকোনমিতে সিগনিফিক্যান্ট গ্রোথ কমে যাবে বা কমতেছে বা ওই এক্সপেকটেশনটা বিল্ড আপ হয়েছে। সো দ্যাটস ওয়াই ওটা আবার ইল্ডে রিফ্লেক্টেড হয়েছে, বিশেষ করে লং টার্ম বন্ডে। হ্যাঁ, সো মোরলেস এটাই হচ্ছে গিয়ে আমার টেকঅ্যাওয়ে। এই যে আমরা আগের একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে এই 30 সালের মধ্যে যে একটা সময় আছে, এর মধ্যেই একটা মেজর লো একটা মেজর হাই দেখবে। আসলে কোনটা আগে দেখতে যাচ্ছি আমরা? মেজর লো তো আমরা তো অলরেডি যে শোর কথা বলছেন তারপর থেকে আসলে মার্কেট তো ডাউন সাইডেই আছে। হ্যাঁ, আমরা 7400 টপ দেখেছি 2021-এ, এখন 5100 আমরা 2025-এ অনওয়ার্ড। সো অলমোস্ট 4 ইয়ার্স রানিং অন। সো ওইটা যদি হিসাব করি তাহলে আমরা আগে বটমটা দেখতে যাচ্ছি অবভিয়াসলি। পরবর্তীতে যে ইকোনমিক যে প্রবলেমগুলো যেগুলো আছে, যে ক্রাইসিসগুলো আছে, এগুলা সলভেবল যে তা না, বাট এগুলা যখন আস্তে আস্তে আরো ওয়েনিং হবে, আমরা ধরে নিচ্ছি যে গ্লোবাল মার্কেটে সিগনিফিক্যান্ট কোনো প্রবলেম বা ক্রাইসিস আমরা নেক্সট 2 to 3 ইয়ার্স হরাইজনে দেখবো না, বা এটা একটা যদি আমরা গিভেন ধরে নেই, তাহলে মার্কেট হয়তো নেক্সট 2 to 3 ইয়ার্সের ভিতরে একটা মেজর আর একটা আপিশ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে আর কি। বাট যেটা বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গ্লোবাল মার্কেট। ওকে, আর আমাদের যে স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা, যে গ্রোথ একদিকে স্লো হচ্ছে, ব্যাংকিং সেক্টর একটা ক্রাইসিস তো আছেই, সবকিছু, এবং বোঝা যাচ্ছে যে আসলে এইভাবেই ক্যারি করার একটা টেন্ডেন্সি, যেটা উপায়ও না, এটা আসলে বাস্তবতা আমাদের। যে তার বাইরে হচ্ছে ফিসকাল সাইডেও সবকিছু মিলিয়ে যে গ্রোথের স্লো ডাউন, কর্পোরেট আর্নিংস আসলে কতটা স্কোপ, যেগুলো ভালো কোম্পানি তার বিষয়টা আলাদা। আমরা ব্রডার পার্সপেক্টিভ থেকে যে মোটা দাগে কর্পোরেট আর্নিংস এখন পর্যন্ত যা আসছে সেটা কি দেখছেন? এবং এখন দেখেন কর্পোরেট আর্নিংসের আশা বা গ্রোথের পেছনে দুইটা সেগমেন্ট কাজ করে। একটা হচ্ছে গিয়ে টপ লাইন বা আমরা সেলস বলি, আর একটা হচ্ছে যে কস্ট। সো লাস্ট 2 to 3 ইয়ার্স আমরা আসলে কস্ট লেভেলে আমরা ক্রাইসিস দেখেছি বা কস্ট প্রেশার দেখেছি। ওটার কারণে কর্পোরেটগুলোর আর্নিং স্লো হয়েছে। এখন আমরা একটা ফেজে আসছি, সেখানে হচ্ছে গিয়ে সেলস ড্রপ করা বা সেলস গ্রোথ কমে যাওয়ার একটা পসিবিলিটিস বা এক্সপেকটেশন এটা থাকতে পারে। এখন আলটিমেটলি আপনি যেটা আস্ক করছেন সেটা অ্যান্সারটা প্লেন ভ্যানিলা না, বিকজ এখানে মেজর একটা পলিটিক্যাল শিফট হয়েছে রিসেন্টলি। তো এখানে যারা আগে ব্যবসা করেছে, যারা টপ লাইনে বেশি ফাস্টার গ্রোথ ছিল,
পলিটিক্যালি যারা কানেক্টেড ছিল তারা হয়তো স্লাগিশ গ্রোথ দেখতে পারে, হ্যাঁ। অল্টারনেটিভলি যারা মাছ মোর নিউট্রাল ছিল তারা হয়তো ওই শিফটিংটা আরও মানে ওই সেলসের একটা পোর্শন তাদের কাছে যেতে পারে। সো এখানে খুবই স্পেসিফিক কিছু আমি এটা বলবো যে বটম আপ অ্যাপ্রোচে চিন্তা করতে হবে, টপ ডাউন অ্যাপ্রোচে না গিয়ে বটম আপ অ্যাপ্রোচে চিন্তা করতে হবে। টপ ডাউন নিয়ে যদি আমি হিসাব করি ব্রডার অ্যাসপেক্টে ইন জেনারেল সবার গ্রোথ স্লো থাকার কথা, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একেবারে মোটার দাগে যদি বলি। আর বটম আপ অ্যাপ্রোচে গেলে এর মধ্যে দেখবেন যে কিছু কোম্পানি গ্রোথ থাকবে, হ্যাঁ। সো এটাও দেখার জন্য আসলে আমাদেরকে আরো ফিউ ডেজ, ফিউ উইকস, ফিউ মান্থস আমাদেরকে ওয়েট করতে হবে। ব্লু চিপ গুলো আপনার যে আপনার আর্নিংস মাল্টিপল বা এগুলো থেকে বিশ্লেষকরা আপনারা সবসময় বলে আসছেন যে এগুলো টু চিপ। আর আরেক ধরনের কোম্পানি আছে যেগুলো হয়তো এক সময় প্রাইস ছিল সে 60 টাকা, 70 টাকা, 80 টাকা, এগুলো লাইক 50, 60, 70% পর্যন্ত, 80% পর্যন্ত প্রাইস কারেকশন হয়েছে। এরপরে এই শেয়ারগুলোর এখন যে ভ্যালুয়েশন লেভেল, আমরা মিডিয়াকর শত শত কোম্পানি আছে যেগুলো ম্যানুফ্যাকচারিং আছে, সার্ভিস সেক্টরে কিছু আছে, ডু ইউ থিঙ্ক তাদের ভ্যালুয়েশন লেভেলটা এখন আসলে কি কতটা লুক্রেটিভ? এখন দেখেন এই কোশ্চেনের অ্যান্সার আমি দুই পার্সপেক্টিভ থেকে, যে আপনার কারো হয়তো আর্নিংস কন্টিনিউশন এক্সপেকটেশন করা কঠিন, কিন্তু তাদের অ্যাসেট আছে, দুটো মিলিয়েই বলবেন আর কি। আচ্ছা, এখানে আমি একটু বলি যে ইকোনমিক লেভেলে আসলে রিস্কগুলো কি, বা ইনিশিয়ালি ইনভেস্টররা কিসে কনসার্ন থাকে। একটা কনসার্ন থাকার জায়গায় বাংলাদেশ ইকোনমি থেকে হাইপার ইনফ্লেশন কখনো আসবে কি না, এটার একটা এক্সপেকটেশন বা ওইটা একটা জাজমেন্ট করা। সেকেন্ড থিংস হচ্ছে গিয়ে যদি হাইপার ইনফ্লেশন হয় তার আগে গ্রোথ স্লো থাকা। সো এখন এই যে দুইটা মেইন কনসার্ন যেহেতু আমাদের এখন ইন্টারেস্ট রেট, রেপো রেট 10%, এইটা আমি বলবো নট টু হাই, নট টু লো। সো হাইপার ইনফ্লেশন হওয়ার যে চান্স লোকালি সেটা অনেকটা সাপ্রেসড, হ্যাঁ। আমাকে যদি চিন্তা করে বলতে বলেন আর কি। তো সেই পার্সপেক্টিভ থেকে ইনভেস্টরদের একটা মেজর যে ভয় যেটা বা রিস্ক যেটা, সেটা আমার কাছে মনে হয় না যে এখন আছে। যদিও অ্যাগেইন একটা বড় ফ্যাক্টর গ্লোবাল মার্কেট, অ্যাগেইন বারবার বলছি আমি, সেক্ষেত্রে যদি অন্য ধরনের কোনো সিনারিও হয় সেক্ষেত্রে এটা নতুন করে আবার ইনভেস্টররা এটা প্রাইস ইন করবে। সো ওই পার্সপেক্টিভ থেকে ধরলে আসলে এখানে দুটা ফ্যাক্টর, একটা হচ্ছে যে কোনো কোম্পানি ওভার লেভারেজ থাকলে সেই কোম্পানিগুলো আসলে সার্ভাইভ করতে পারবে কিনা, হাই ইন্টারেস্টের সিনারিও বা ইভেন ডলার রেট যদি ফার্দার অ্যাপ্রিসিয়েট করে তাহলে কি সার্ভাইভ করতে পারবে কিনা। সো ওই সার্ভাইভ না করতে পারলে দেয়ার ইজ এ চান্স যে ডিলিস্ট হওয়ার চান্স থাকে, বা কোম্পানি আসলে লং টার্ম একটা ইরোশনের একটা সাইকেলে চলে যাচ্ছে বা চলে গেছে অলরেডি। তো সেটা একটা ফ্যাক্টর থাকেই। আর ব্লু চিপ বা ব্লু চিপ বলবো না, একটু ইন বিটুইন ব্লু চিপ এবং হচ্ছে গিয়ে লোয়ার সাইডের যেটা মাঝখানে যারা আছে মিড ক্যাপ কোম্পানি বা যারা আছে, তো সেক্ষেত্রেও কিন্তু পটেনশিয়ালিটি আছে। যাদের ম্যানেজমেন্ট ভালো, তারা অনেকদিন ধরে ব্যবসা করে, ব্যবসার মডেল বুঝে, তারা এই ধরনের সিনারিওতে আলটিমেটলি কিছু কাট করবে, ওদের এক্সপেন্স কাট করবে, লেভারেজ কমাবে। দেয়ার উইল বি নাম্বার অফ অ্যাকশন, আমরা এটা দেখতে পাচ্ছি অলরেডি। আমরা ইভেন আমি ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি আছে, ওয়ালটন, তারা কিন্তু লেভারেজকে কমাতে দেখেছি আমরা, তাদেরকে কস্ট কাটিং করতে দেখছি, হ্যাঁ। ইভেন রেনাটার মতো একটা ব্লু চিপ কোম্পানি আমরা রিসেন্টলি প্রেফার শেয়ার ইস্যু করতে দেখছি। তার মানে তাদের ব্যালেন্স শিটে কিন্তু তারা ইকুইটি পোর্শন বাড়াচ্ছে টু সার্ভাইভ অ্যান্ড ফর দ্য নেক্সট গ্রোথ, তারা কিন্তু ইকুইটি বাড়াচ্ছে। সো এটা কিন্তু অ্যানাদার আরেকটা ফ্যাক্টর যে গোয়িং ফরওয়ার্ড আমরা এই ধরনের কোম্পানিগুলোতে যারা ক্যাপিটাল ইনজেকশন করতে পারবে টু সার্ভাইভ। ইভেন এটা আমাদের ব্যাংকিং সেক্টরে তো একটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখন যে ব্যাংকগুলোকে যদি ক্যাপিটাল ইনজেকশন না দেওয়া হয় তাহলে ব্যাংকগুলো পরবর্তীতে বিজনেস করতে পারবে না, হ্যাঁ। এবং ইকোনমিতে এই প্রবলেম যেটা আছে সেটা আরও স্ট্যাগারিং করবে, আরও লিঙ্গারিং হবে, হ্যাঁ। সো ইন বটম লাইনে যদি বলি যে মেজর যে আমাদের যে রিস্ক, যেটা হাইপার ইনফ্লেশন হওয়া বা ডলার রেট আপনার সিগনিফিকেন্টলি পুশ করা, সেটা অ্যাট দিস মোমেন্ট
ইনভেস্টররা হয়তো আমার কাছে যেটা মনে হয় যে এক্সপেকটেশন নাই ফর দ্য টাইম বিং। বাট অ্যাগেইন আমাদের পলিসি মেকারের আমার পার্সপেক্টিভ থেকে যদি বলেন যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংক হয়তো আরও মানি সাপ্লাই দিবে, যেহেতু আমাদের যদি সিগনিফিকেন্ট গ্রোথ স্লো হয়ে যায় তখন আসলে মানি সাপ্লাই দেওয়া ছাড়া অপশন নাই। কারণ তখন যেটা দেখা যাবে যে একটা স্পাইরালিং অ্যাসেটের উপরে একটা প্রেশার আসবে, অ্যাসেট প্রাইসের উপরে। কারণ লেভারেজ আছে, ডেট যখন রিকভারি করতে যাবে তখন অ্যাসেট সেল করতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা যাতে একটা স্পাইরালিং মোমেন্টে যাতে না যায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আসলে মানি সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, ডেট ক্রাইসিস আমরা অলরেডি আসি। ডেট ক্রাইসিসের মেজর পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে পার্ট সেটা হচ্ছে গিয়ে ডেট ডিফল্ট করতে দেওয়া, আরেকটা হচ্ছে যে ডেটকে এমন একটা লেভেলে নিয়ে আসা যাতে আপনি ডিফল্ট না করেন। সো বোথ দুইটা পলিসি আছে, একটা হচ্ছে যে একবার টোটালি ডেট ডিফল্ট করতে দিবেন, সেটা হচ্ছে যে আপনি মানি সাপ্লাই কমাই দিবেন, আর হচ্ছে মানি সাপ্লাই দিয়ে আপনি ডেটটাকে একটা ব্যালেন্সিং সিনারিওতে নিয়ে আসেন। সো যাতে ইকোনমি টু মাচ ডিফ্লেশনেও না যায় আবার টু মাচ ইনফ্লেশনের মোডে না যায়, দ্যাট ইজ দ্য ব্যালেন্সিং ফ্যাক্টর। সো এইটা রেগুলেটর বা পলিসি মেকাররা কিভাবে করবেন সেটা আসলে এখন দেখার বিষয়। আপনি ফোরকাস্ট করছেন আসলে ব্যালেন্সিংটাই করে যাবে। সো ফার এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ওই ব্যালেন্সিং মোডেই আছে আমি বলবো। বাট হিস্টোরিক্যালি বাংলাদেশ অলওয়েজ মানি সাপ্লাই দিয়েছে, যেটা আমি আগে বলেছি যে মানি এরকম সাপ্লাই একটা পরিস্থিতিতে আসলে যে হাউ টু প্লে স্টকস, যে একটা ধরেন 100 কোটি টাকা ফ্রেশ ফান্ড আপনার নতুন ব্রোকারেজে আপনার হচ্ছে যে আপনার ফুল জুরিসডিকশনে থাকবে, এটা আসলে কিভাবে অ্যালোকেট করবেন ফর দ্য নেক্সট 2 ইয়ার্স? আসলে এখানে ইস্যুটা হচ্ছে যে নট অনলি স্টক মার্কেট আসলে চিন্তা করা যাবে না, এখানে অ্যাসেট ক্লাস চিন্তা করতে হবে। বিকজ এখানে অ্যাসেট ক্লাস ব্রডার অ্যাসেট ক্লাস কি আছে, ধরেন গোল্ড আছে, রিয়েল এস্টেট আছে, বন্ড আছে, বন্ড মার্কেট আছে, স্টক মার্কেট আছে, রিয়েল সেক্টর ইনভেস্টমেন্ট আছে। সো এখানে আমি যদি হায়ারার্কিতে নিয়ে আসি তাহলে ফার্স্টে আমি গোল্ডকে আগায় রাখবো, দেন হচ্ছে আমি স্টক ইকুইটি মার্কেটকে আগায় রাখবো, আর বন্ড মার্কেটকে আমি থার্ডে রাখবো, ফোর্থ আমি রিয়েল সেক্টর বা বন্ডকে আসলে থার্ড না, আমি বলবো যে ফোর্থে রাখবো, রিয়েল সেক্টরকে আমি বলবো থার্ডে। প্রপার্টির ক্ষেত্রেও প্রপার্টিও হচ্ছে গিয়ে ইন বিটুইন রিয়েল সেক্টর অ্যান্ড প্রপার্টি দুটা সাইমালটেনিয়াসলি প্লে করতে পারে। এখন এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা যে যেহেতু গ্লোবাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প আসার পরেও ইন্টারেস্ট রেট স্টিল ইন আপিশ মুভমেন্ট, বিশেষ করে US 10 US ট্রেজারি বন্ড, এবং অ্যাট দ্য সেম টাইম ডলার ইন্ডেক্স হায়ার এগেনস্ট মেজর কারেন্সিজ, এর মধ্যেও কিন্তু গোল্ডের প্রাইস বাড়ছে। সো ইনভেস্টর্স আর নার্ভাস, এবং ইনভেস্টররা মনে করছে যে যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা US গভর্নমেন্ট আলটিমেটলি যদি ম্যানিপুলেটিভলি যদি ইন্টারেস্ট রেট লো রাখতে চায়, ওইটার প্রাইসিং তারা গোল্ডের মার্কেটকে করছে। বিকজ গোল্ড মার্কেট ইজ এ রিয়েল এসেট যেটার এগেনস্টে কোনো লেভারেজ নাই। গোল্ড যারা হোল্ড করছে তারা কিন্তু কেউ লোন নিয়ে গোল্ড হোল্ড করে না। সো এবং গোল্ড ইজ মাচ মোর সাপ্লাই কম। হ্যাঁ, ইউ ক্যানট প্রিন্ট গোল্ড। সো ডিমান্ড যদি শিফটিং করে তাহলে গোল্ডের প্রাইস বাড়বে। সো এখন আপনি ডলার হোল্ড করবেন না, আপনি একটা ফিয়াট কারেন্সি হোল্ড করবেন না গোল্ড হোল্ড করবেন, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে হচ্ছে কি আপনার মানি কে কোনটা সাপ্লাই আসতেছে না। আরেকটা প্রশ্ন হোসেন ভাই আপনার কাছে, যে এটা দ্য ফান্ডটা 100 না কয়েক হাজার কোটি টাকা আপনার কাছে আছে, আমাদের স্টক মার্কেটে যে লিস্টেড কোম্পানিগুলো আছে এর মধ্যে সাম নট অনেক অ্যাসেট আছে, তারপর তারা ভালো করছে না, আপনি যদি লাইক পাবলিক পোর্শন বাই আউট করে নেওয়ার বা স্পন্সর পোর্শন বাই আউট করে নেওয়ার সুযোগ থাকে, আপনি এইরকম সিচুয়েশনে এরকম কয়টা কোম্পানিতে ইন্টারেস্ট দেখাবেন? এগুলো আসলে মেজরিটি আমি মনে করি যে যদি মোটা দাগে বলতে বলেন, আসলে ইনভেস্টর উইল গো ফর যে কোম্পানিগুলো আসলে ল্যান্ড অ্যাসেট আছে। হ্যাঁ, ল্যান্ড অ্যাসেট আছে সেই স্টকগুলোর আসলে ডিমান্ড থাকতে পারে। হ্যাঁ, বিকজ যেটা বললাম যে প্রপার্টি অ্যাগেন ইট ইজ রিয়েল অ্যাসেট। হ্যাঁ, গিভেন দ্যাট ওই বিজনেসে যদি টু মাচ লোন না থাকে তাহলে ইট কুড বি ভায়াবল। হ্যাঁ,
দিস কোম্পানিজ। এখন এটা নিয়ে আসলে মোটা দাগে আমার রিসার্চ করা হয় না যে কতগুলো স্টক আছে এরকম। ওটা আপনার জবও না, হ্যাঁ, কতগুলো ব্যাংকাররা করে। ইটস নট অ্যাবাউট জব, মানে এটা আমি কখনো করি নাই, বাট অবভিয়াসলি 450 স্টক আছে। এখন যদি 100টা স্টকও বাদ দেয়, যেটা আমরা রিসেন্টলি বলি যেগুলো মেজরিটি জাঙ্ক স্টক, তারপরে 350 স্টক আছে। সো এগুলো হবে। আর আসলে আমাদের স্টক মার্কেটটা আসলে ইকোনমির সাথে পুরোটা আসলে একবারে কোরিলেটেড না, বিকজ আমাদের এখানে লিস্টেড কোম্পানি কম। এগুলো আমি বলবো যে স্টক মার্কেট থেকে এগুলো বাইরের মার্কেটে হবে বেশি, মানে প্রাইভেট ইকুইটি ডিলিংটা হবে বেশি। হ্যাঁ, এই ধরনের সিনারিওতে অনেকে এখানে অনেক স্ট্রাকচার, যেমন এই যে গতকালকে আমরা দেখলাম যে এফএমও এমজিএল সরি ওমেরা গ্রুপ শেয়ার এক্সিট নিচ্ছে। এসিআইতে আমরা বেশ কিছু রিস্ট্রাকচারিং দেখছি। এরকম রিস্ট্রাকচারিং হবে, হ্যাঁ, ম্যানেজমেন্ট লেভেলে, কোম্পানি লেভেলে, ডেট স্ট্রাকচার লেভেলে। যেটা বললাম যে আসলে ইকোনমি ইজ ইন সিভিয়ার ইন ডেট পজিশন। আমরা আজকে বণিক বার্তা একটা নিউজ দেখেছি যে যদি আমার জিডিপি সাইজ যেটা বলা হচ্ছে $450 বিলিয়ন, সেটা বলা হচ্ছে যে এখন $350 বিলিয়ন কাছাকাছি। তো সেটাকেও যদি আমরা ধরে নেই, তাহলে আমাদের এখন গভর্নমেন্টের ফরেন ডেট পোর্শন আছে রাফলি 30% অফ দ্য জিডিপি। টোটাল ডেট, ডোমেস্টিক ডেট সহ যদি বলি, এটা 45%। এটা একটু জিডিপি ছোট হয়ে গেলে রেশিওটা আরো বেড়ে যাবে। এখন এই ধরনের সিনারিওতে নট টু মাচ, মানে খুব এক্সট্রিম লেভেলেরও না, বাট আমার মধ্যেই থাকবে। হ্যাঁ, এখনো একেবারে বলবো না যে সিভিয়ার ক্রাইসিসে আছে, বা আবার খুব বেশি যে আমরা স্মুথিং লেভেলে আছে, সেটাও না। সো উই আর ইন ক্রাইসিস। এখন আমাদের যদি জিডিপি গ্রোথ না হয়, দ্যাট মিনস প্রোডাকশন যদি না হয়, তাহলে উই আর ইন ক্রাইসিস। হ্যাঁ, সেটার একটা অ্যানাদার ফ্যাক্টর, যে 90s এর সাথে আমি যে তুলনা যদি করি, 90s এর সময় আমাদের পটেনশিয়াল জিডিপির যে সাইজ, সেটার থেকে আমাদের প্রোডাকশন ছিল কম। দ্যাটস ওয়াই যখন আপনি মানি সাপ্লাই দিয়েছেন, তখন প্রোডাকশন বাড়ার কারণে রুম ছিল। মানে মেজর ইস্যুটা হচ্ছে যে আপনার পটেনশিয়ালিটি এবং আপনার রিয়েলিটি দুটার মধ্যে রুম থাকার কারণে আপনি যখন মানি সাপ্লাই দিচ্ছেন, তখন ইকোনমি সে রিভাইভ করে ফেলে। সাথে গ্লোবাল মার্কেট যদি আপনাকে সাপোর্ট দেয়, তাহলে ইউ ক্যান ডু দিস। এখন আজকের দিনের ইস্যুটা হয়ে গেছে যে আমাদের যেহেতু গ্যাস নাই, গ্যাসের ক্রাইসিস, গ্যাস নাই বলা ঠিক না, গ্যাসের ক্রাইসিস আছে, আমরা মোরলেস ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট। তো আমাদের আসলে পটেনশিয়াল জিডিপি বা পটেনশিয়াল প্রোডাকশন করার ক্যাপাসিটি কতটুকু, সেটা আসলে আমাদের কাছে ক্লিয়ার না। আমাদের ইকোনমি কতটুকু আসলে কুল অফ হয়েছে, রুম ক্রিয়েট হয়েছে কিনা, যেটার থেকে আপনি এখন মানি সাপ্লাই দিলেই ইকোনমি আলটিমেটলি জাম্প করবে। অ্যাগেইন গ্লোবাল মার্কেট ইজ ইন লাস্ট 50 ইয়ার্সের ভিতর সবচেয়ে বড় একটা ক্রাইসিস বা একটা সিনারিওতে আছে। এখন গ্লোবাল মার্কেটও যদি মানি সাপ্লাই বাড়ানো হয়, কিছুটা আনপ্রেডিক্টেবল আসলে ট্রাম্প শেষ পর্যন্ত আনপ্রেডিক্টেবল, ইটস এ ম্যাথ, রাইট, ইটস এ ম্যাথ। আপনি ওদের মার্কেটও হচ্ছে গিয়ে বেশিরভাগ গ্লোবাল কান্ট্রিজ বেশিরভাগই গ্রোথ উইক হয়ে গেছে। হ্যাঁ, ইউএস এখনো স্ট্রং আছে। হ্যাঁ, সো আপনি বেশি দিন কিন্তু ডাইভারজেন্স এই পলিসি মেনটেন করতে পারবেন না। হ্যাঁ, প্রোটেকশনিজম যদি আপনি করতে চান ট্যারিফ দিয়ে, ওয়ার্ল্ডের ট্রেড যদি আপনি কমায় দেন, তাহলে সেটা আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি আরো ডিস্টেবিলাইজ করবেন, ইনভেস্টর কনফিডেন্স লুজ করাবেন। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ইন্টারেস্ট রেট হায়ার, গোল্ডের প্রাইস হায়ার সেগমেন্টে যাচ্ছে। সো ইট ইজ হ্যাপেনিং। এবং এখন কথাটা হচ্ছে কোন টাইমলাইনে কি হবে, সেটা আসলে আমরা জানি না। আসলে তাহলে এই যে আপনার আমাদের স্টক ট্রেডিং, স্টক ইনভেস্টরদের জন্য যদি লাইক আপনার 100 কোটি টাকা একটা ফান্ড এই 25 এবং 26-এর জন্য আপনি ঠিক কিভাবে গুছাবেন? লাস্ট কোয়েশ্চেন। আমি বলবো যে 30 থেকে 40% আমি স্টিল ইন স্টক, হয়তো 10 to 15% ইন গোল্ড, যদি আমাদের এখানে অ্যাক্টিভলি গোল্ড ইনভেস্ট করা যায় না, বাট ইফ anyone can do that, it can be a good option. Maybe wait for a real estate investment, property investment এর কথাও চিন্তা করতে পারে, যেহেতু আমরা ডেট ক্রাইসিসে আছি। যদি ফার্দার মানি সাপ্লাই আসে, সব অ্যাসেট প্রাইসই কিন্তু প্রাইস হবে। হ্যাঁ, যদি মানি সাপ্লাই বাংলাদেশ ব্যাংক দেয় এবং গ্লোবাল মার্কেট যদি আপনাকে সাপোর্টিভ থাকে, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু অ্যাসেটের প্রাইস পাবেন। এটা অ্যাক্রস দ্য বোর্ড সব অ্যাসেটেই আপনি পাবেন মোরলেস। সেক্ষেত্রে বন্ড মার্কেট উড বি দ্য লিস্ট প্রায়োরিটি। ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট থাকবে,
বিকজ সেফ রিস্ক পার্কিং, শর্ট টার্ম রাইট রাইট। বন্ডেরটা যেটা হচ্ছে যে এখানে রিস্ক থেকে যায় যে ইনফ্লেশন আপনি কতটুকু আপনার রিটার্ন ইট আপ করে ফেলে। হ্যাঁ, যেটা বললাম যে মানি সাপ্লাই দেওয়া মানে কিন্তু ইনফ্লেশন বাড়বে। হ্যাঁ, বা একটা ইনফ্লেশনারি সেগমেন্ট আছে, এটার ফ্যাক্টর আছে। তো সেটা আপনার বন্ডে ইল্ড যদি আপনাকে ওভাবে যদি অফসেট না করতে পারে তাহলে ইউল বি লুজার, ক্যাপিটাল লস হবে। 30 to 35 বা 40 যদি বলি আমরা, আপনি ইকুইটিতে রাখবেন, আপনার সেক্টরাল প্রেফারেন্স এন্ড টপ 3-4 স্টক সিলেকশন যদি বলেন। অবভিয়াসলি যেসব মানে এখানে ডেট কম যেগুলা, সেগুলোর ক্ষেত্রেই আমি যাব। কিছু স্টকে ধরেন কিছু সাইক্লিক্যাল স্টক আমরা, যেমন ইনইউইং স্টকগুলো যেগুলো আছে, বা হচ্ছে ফিনান্সিয়াল স্টক যেগুলো আছে, যেগুলো এখনো প্রাইস নিচে আছে বা নিচের দিকে এখনো মোমেন্টামে আছে, সেগুলো আমি হয়তো কিছু চয়েস করব আর কি। হ্যাঁ, কিছু চয়েস করব, যেহেতু আমার এক্সপেকটেশন যে দেয়ার উইল বি সাম মানি সাপ্লাইস গোয়িং ফরওয়ার্ড। সো আমার ধারণা যে ওখান থেকে স্টক মার্কেটে একটা রিটার্ন পেন্ডিং আছে। হ্যাঁ, উইদিন ভেরি শর্ট হরাইজন, যেটা উইদিন দিস ইয়ার হতে পারে, আর ডাউনসাইড রিস্কটা কিভাবে প্রোটেক্ট করবেন? ডাউনসাইড রিস্কটা হচ্ছে কি আমার ডিভার্সিফিকেশন। আমি অ্যাগেন 30 থেকে 40% যেহেতু আছি, সো আমার এটা একটু ডিভার্সিফিকেশন, দ্যাট ইজ দ্য ডাউনসাইড রিস্ক। হ্যাঁ, ওইটাই আমাকে প্রোটেকশনটা দিচ্ছে আর কি। হ্যাঁ, এখন আমাদের এখানে তো আর হেজিং অপশন নাই, বেশি কমে গেলে অ্যাভারেজ করাই আমাদের কাজ। এক্স্যাক্টলি, অ্যাভারেজ ডাউন। তো সেক্ষেত্রে যেহেতু আমি 30 to 40% আছি, স্টিল আই হ্যাভ লাইক 20-30% ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট। তো সেটা আমি আলটিমেটলি আবার যদি সিগনিফিকেন্টলি মার্কেট পড়ে যায় তাহলে আমি আই ক্যান অ্যাভারেজ। টপ 3 পিক স্টক ফর লাইক, আমি সেক্টর ওয়াইজ যাব আসলে। ওভাবে 2-3 স্টকে আমি বটম আপে না গিয়ে আমি স্টক, যেহেতু আমার মানি সাপ্লাই, আমি ইন জেনারেল আসলে ইকোনমিকে বেট করতেছি, আই এম নট বটম আপ। হ্যাঁ, আই এম স্টিল ইন টপ ডাউন, বিকজ বটম আপে যাওয়ার জন্য আমি আমার স্টাইলটা ওরকম না যে আমি বটম আপে যাব। হ্যাঁ, বটম আপে হয়তো ছোট ছোট কিছু পজিশন নেওয়া যায়, নট ফর 100 crore টাকা, 30-40 crore টাকা। হ্যাঁ, বটম আপে আপনি হয়তো অ্যাট বেস্ট 5 to 10 crore টাকাতে আপনি যেতে পারেন, তাও ইজ ভেরি ডিফিকাল্ট গিভেন দ্য লিকুইডিটি সিনারিও। টপ ডাউনে আসলে ওভাবে যদি বলি তাহলে ওভাবে যাবো, সেক্টর ওয়াইজ হয়তো 2-3টা স্টকে আমি এভাবে অ্যালোকেশন করে 6-7টা স্টকে ইনভেস্টেড থাকবো আর কি, নট ইজ 3-4 স্টক। কারণ ইন জেনারেল মার্কেট যদি বাড়ে, আলটিমেটলি আমার সেক্টরাল অ্যালোকেশনে মোরলেস সবগুলো আমাকে রিটার্ন দিয়ে যাবে। মানে মোটামুটি সবখান থেকে যদি মানি সাপ্লাই সেন্ট্রাল ব্যাংক দিতে থাকে, মোটামুটি সব অ্যাসেটের প্রাইসে। বাট আমি আগে মানি সাপ্লাই যেটা বলছি সেটা কিন্তু ইটস নট যে সিগনিফিকেন্ট মানি সাপ্লাই, ইটস আ ব্যালেন্সড মানি সাপ্লাই। হ্যাঁ, এটা আমার এক্সপেকটেশন। এক্সেসিভ মানি সাপ্লাই দিয়ে যদি আপনার ইনফ্লেশন বেড়ে যায়, হ্যাঁ, এক্সেসিভ মানি সাপ্লাই দিলে যেটা হবে যে ইনিশিয়াল মার্কেট তাহলে সিভিয়ারলি ব্যাটার্ড হবে ইনিশিয়ালি, বিকজ ইনিশিয়াল তখন আমার ডলার রেটটা, মানে টাকার ডিভ্যালুয়েশনটা বেশি হবে, সেটা রিফ্লেকশনটা আসবে। না, সেগুলো নিশ্চয়ই হবে না যে একটা অ্যাক্টিভ চিন্তা করা যায়, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এক্সপোর্ট ড্রিভেন স্টক আসলে ওরকম নাই, এক্সেপ্ট কিছু সাম টেক্সটাইলস যাদের ওন আরএমজি কোম্পানি আছে, যারা এখানে ওদের অর্ডার শিফটিং করে বা ডিমড এক্সপোর্ট হিসেবে কাজ করে। হয়তো আর কিছু লোকালি ম্যানেজ, যেমন ব্যাট বিসি আছে, যেটা হচ্ছে গিয়ে তারা আসলে ডলার রেটের উপর খুব বেশি ইম্প্যাক্টেড ফিল করে না, যদিও এখানে ফিসক্যাল ইস্যু আছে যে ডিউটি ভ্যাট বাড়াইলে ওদের কিছু সেলস কমে যায়। বাট ওরা মাছ মোর গ্লোবাল যে সিনারিও তার থেকে মাছ মোর আনকোরিলেটেড। হ্যাঁ, একটা কোরিলেশন আছে স্টক প্রেশারের উপর, যেটা হচ্ছে ফরেন হোল্ডিং আছে কিছু স্টকটাতে, সেখানে হয়তো কিছু প্রেশার আসতে পারে। বাট ব্যাট বিসি ইজ আনকোরিলেটেড উইথ ডলার নিউট্রাল বলতে পারেন। হ্যাঁ, ডলার নিউট্রাল কাইন্ড অফ। হ্যাঁ, কাইন্ড অফ কিছু, এক্সেপ্ট যেটা বললাম যে শেয়ার হোল্ডিং ছাড়া। এছাড়া কিছু ফুড সেক্টরে আছে যেগুলা আপনার হয়তো আনকোরিলেটেড হইতে পারে। ফার্মা সেক্টর তো অ্যাজ ইউজুয়াল, ইনফ্লেশন হোক না হোক আপনার কিছু ন্যাচারাল ডিমান্ড থাকবে, এবং ফার্মা সেক্টরেরই সবচেয়ে বেশি এখন প্রাইস আর্নিং লো ফর দ্য টাইম বিং। যদি মেজর যদি ব্লু চিপ স্টকগুলোর কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেক্স ফার্মা স্টক, স্কয়ার ফার্মা, এদের প্রাইস আর্নিং 10p নিচে।
সো এগুলা মাইট বি আ গুড থিঙ্কিং ফর ইনভেস্টমেন্ট আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ হোসেন ভাই, আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। জি, থ্যাংক ইউ বাবু ভাই ফর হ্যাভিং মি। দর্শক, আসলে আমরা হোসেন ভাই সাইক্লিক অ্যানালাইসিস করেন দীর্ঘদিন ধরেই। আসলে তার একটা অনেক দিনের ফোকাস যে এই ডেকেড একটা মেজর লো, যেটা হয়তো উই ডোন্ট নো আমরা এখন কি মেজর লোতে অলরেডি হিট করে ফেলেছি অর নট, বাট তিনি আসলে বলছিলেন যে একটা সিগনিফিক্যান্ট প্রাইস কারেকশনের পরে এগুলো অলরেডি লুক্রেটিভ, বাট অনেক যদি কিন্তু আছে। গ্লোবাল ইকোনমিতে কি হতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সুদের হার বা তাদের ওয়েস্টার্ন ইকোনমিতে ডিমান্ড সিনারিও কি থাকবে, আর যেটি এনার্জি মার্কেট নিয়ে আসলে কথা আমরা বিস্তারিত বলিনি, কিন্তু আসলে স্টুডিওতে ঢোকার আগে হচ্ছিল যে ব্রেন্ট ক্রুড বা এগুলোর প্রাইস আসলে এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না যে কি ঘটবে। সব কিছু মিলিয়ে আমাদের ফিসকাল সাইড, আমাদের সেন্ট্রাল ব্যাংক কতটা সাকসেসফুলি একটা ব্যালেন্সড ওয়েতে গ্রোথটাকে খুব পড়তে না দিয়ে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রেখে মানি সাপ্লাই যেভাবে দিয়ে যাচ্ছে, কতটা সাকসেসফুলি এটি করতে পারে। যদি করতে পারে তাহলে যেটি ঘটবে তার প্রত্যাশা। তিনি কয়েকটা অ্যাসেট ক্লাস বললেন যে এখন একটা পজিশন তিনি পোর্শন অফ হিজ ফান্ডস তিনি অ্যালোকেট করে রাখবেন, এবং একটা পর্যায়ে গিয়ে সেগুলো নেক্সট 2 ইয়ার্সে তিনি একটা অ্যাসেট প্রাইস অ্যাপ্রিসিয়েশনের সুফল তিনি রিয়েলাইজ করতে পারবেন, তেমনটাই কথা। আর কর্পোরেট আর্নিংস সম্পর্কে ডলার নিউট্রাল কোম্পানিজ, আর অবশ্যই ঋণের ভার কম এই ধরনের কোম্পানির দিকে তার চোখ। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।